পড়াইছিলাম এটা। অ্যাসিডের হচ্ছে একটা হচ্ছে ব্রোনস্টেড লাউরির মতবাদ, একটা আরএনএস মতবাদ, একটা কি লুইস মতবাদ। শর্টকাটে শেষ করে দিই যেহেতু হয়ে গেছিল আগে। তাহলে দেখো অ্যাসিডের মতবাদ কয়টা? তিনটা। একটা হচ্ছে ব্রোনস্টেড লাউরি, এই তিনটা মতবাদ। তো এখন অ্যাসিড কাকে বলে এটা নিয়ে আমরা জানি যে যাদের ভিতরে এইচ আছে এবং এই প্রোটন দান করতে পারে তাদেরকে কী বলা হয়? অ্যাসিড। তাহলে অ্যাসিড কাদেরকে বলা হয়? যারা প্রোটন দান করতে পারে তাদেরকে বলা হয় কি? অ্যাসিড। তাহলে দেখো সেই লাউরির মতবাদ অনুসারে যারা প্রোটন দান করতে পারে তারা কি? অ্যাসিড। আর যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা কি? ক্ষারক। তাহলে দেখো এই যে HCl এটা কি প্রোটন দান করতে পারে? কারণ এই যে H+ আছে, তাহলে এটা কি? অ্যাসিড। আবার দেখো অ্যামোনিয়া এটা কি? H+ গ্রহণ করতে পারে, তাহলে এটা কি? ক্ষারক। ঠিক আছে, যে প্রোটন দান করতে পারে সে কি? অ্যাসিড। আর যে প্রোটন গ্রহণ করতে পারে সে কি? ক্ষারক। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্রোনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ। এটা একটা নাম কি? প্রোটনীয় মতবাদ। আচ্ছা, ব্রোনস্টেড লাউরি কেন বললাম? ব্রোনস্টেড এবং লাউরি দুইজন বিজ্ঞানী, ঠিক আছে, দুইজন মিলে এই নামটা দিছিল। তাহলে ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুসারে যারা প্রোটন ত্যাগ করতে পারে তারাই কি? অ্যাসিড। যারা প্রোটন গ্রহণ করতে পারে তারাই কি? ক্ষারক। আর আরহেনিয়াসের মতবাদ, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আরহেনিয়াসের একটা লিমিটেশন আছে, বুঝছো? আরহেনিয়াস বলছে জলীয় দ্রবণে যারা H+ ত্যাগ করতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড। আর যারা OH ত্যাগ করতে পারে তারা হচ্ছে ক্ষারক। তাহলে আরহেনিয়াসের মতবাদে কি লাগবে বলো তো? সীমাবদ্ধতা কি? জলীয় দ্রবণ, মানে জল ছাড়া হবে না, পানি ছাড়া হবে না। তাহলে এটা হবে কি? জলীয় দ্রবণ। ঠিক আছে, জলীয় দ্রবণে। তার মানে এখানে আমাদের লিমিটেশন হচ্ছে পানি থাকতেই হবে। যে সকল পদার্থ পানির ভিতরে H+ দেয়, যেমন ধরো H2SO4, এ কিন্তু পানির ভিতরে দুইটা H+ দেয়, হ্যাঁ, তাহলে এটা কি? অ্যাসিড। অ্যাসিড না? যারা H+ দেয় জলীয় দ্রবণে তারা কি? অ্যাসিড। আবার দেখো সোডিয়াম হাইড্রক্সাইড, এটা কিন্তু পানিতে OH- আয়ন দেয়, তাহলে এটা কি? ক্ষারক। তাহলে আরহেনিয়াসের মতবাদ কি বলে? যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা কি? অ্যাসিড। আর যারা জলীয় দ্রবণে OH- আয়ন দেয় তাদের কি বলা হয়? ক্ষারক। ক্লিয়ার? তাহলে প্রথমটা ক্লিয়ার, দ্বিতীয়টা ক্লিয়ার। এবার তৃতীয়টা, এখানে এসে আবার প্যাঁচ লাগে যায়। দেখো এই ক্ষেত্রে লুইস মতবাদ দেখছে এই দুইটার পরেও আরও কিছু লিমিটেশন আছে। এই ক্ষেত্রে দেখে চেনাই যায় না এটা অ্যাসিড নাকি ক্ষারক। দেখো তো NH3 এটা কি অ্যাসিড না ক্ষারক? কেমনে বুঝবা এটা অ্যাসিড না ক্ষারক? NH3 এটা অ্যাসিড না ক্ষারক কেমনে বুঝবা? দেখে কি বোঝা যাচ্ছে? মনে হয় অ্যাসিড, কারণ H আছে, কিন্তু না, এটা কিন্তু অ্যাসিড হবে না। আবার দেখো বোরন ট্রাইফ্লোরাইড এটা অ্যাসিড না ক্ষারক? কেমনে বুঝবা? এটা কিন্তু অ্যাসিড, এটা কিন্তু ক্ষারক, কিন্তু দেখে কি বোঝা যাবে এর ভিতরে হাইড্রোজেন আছে? নাই, এর ভিতরে হাইড্রোজেন আছে, কিন্তু এটা কি? ক্ষারক। এর কারণ হচ্ছে এই নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকে, আর এর কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন থাকে না। এই নাইট্রোজেনকে এইভাবে যদি লিখি আমরা, এই মুক্ত জোড় ইলেকট্রন এই বোরন ট্রাইফ্লোরাইডকে দিয়ে সে সন্নিবেশ বন্ধন গঠন করে, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা জানলাম, যে এক জোড়া ইলেকট্রন দিবে সে কি? ক্ষারক। যে এক জোড়া ইলেকট্রন নিবে সে কি? অ্যাসিড। ঠিক আছে, এটা কার মতবাদ? লুইস মতবাদে যে এক জোড়া ইলেকট্রন দিতে পারে তাকে কি বলা হয়? ক্ষারক। আর যে এক জোড়া ইলেকট্রন নিতে পারে তাকে কি বলা হয়? অ্যাসিড। এটা হচ্ছে ক্ষারক, আর এটা কি? অ্যাসিড। ওকে, তাহলে অ্যাসিড সংক্রান্ত সব কিছু শেষ হয়ে গেল। দেখো অলিয়াম কাকে বলা হয় আর সালফান কাকে বলা হয়? অলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এটা কিভাবে গঠন হয়? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড তো সবাই চেনো না? অলিয়াম
দেখো সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। এটা যখন ধূময়মান হয়, ধূময়মান মানে ধোঁয়ার মতো হয়, তখন সেটাকে কি বলা হয়? অলিয়াম। তখন তাকে বলা হয় অলিয়াম। তো এই অলিয়াম কিভাবে সৃষ্টি হয়? এটার সাথে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন হয় H2H2O7। এটার নামই অলিয়াম। ঠিক আছে, এটাই হচ্ছে অলিয়ামের সংকেত। এটা কিন্তু মেডিকেল পরীক্ষাতেও আসে যে অলিয়ামের সংকেত। ঠিক আছে, অলিয়াম বিভিন্ন এমসিকিউতে আসে অলিয়াম। আরেকটা কি? সালফান। সালফান, সালফান কি? সালফান হচ্ছে যে বিশুদ্ধ, একদম 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা কি 100% সালফিউরিক অ্যাসিড, এটাকেই বলা হয় কি? সালফান। তাহলে সালফান কি? 100% সালফিউরিক অ্যাসিড, এটাকে কি বলা হয়? সালফান। ঠিক আছে, আরেকটা জিনিস ছিল কি? রাজ অম্ল বা অম্লরাজ। ঠিক আছে, অম্লরাজ বা রাজ অম্ল, মনে আছে? এটা কি পড়াইছিলাম? রাজ অম্ল কি? রাজ অম্ল হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি অনুপাত। কিন্তু এখন বলো, মনে আছে কি কোনটার অনুপাত কত ছিল? 1:3। এটা 1, এটা 3 না? তাহলে 1:3, এই দুইটা হবে কি 1:3 অনুপাতে। এটাকে কি বলা হয়? রাজ অম্ল, যেটা দিয়ে আমরা কি করি? স্বর্ণ গলাতে সহায়তা করে, তাই না? তাহলে স্বর্ণ গলানোর জন্য কি অ্যাসিড লাগে? রাজ অম্ল। রাজ অম্লের ভিতরে কি কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড যদি 1 লিটার থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কয় লিটার থাকা লাগবে? 3 লিটার। এই দুইটার মিক্সচার, এটা দিয়েই স্বর্ণ গলানো হয়। ঠিক আছে।